হয়েছেন, তখন আপনাকে মরতেই হবে। Cheers. चिल्लू खाया दे। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই ঈদের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দিতে এবার ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বাংলা সিনেমা। আর আজ ঈদ আড্ডায় আমরা এসব ছবি নিয়ে কথা বলবো এবং ঈদ সিনেমা নিয়ে কথা বলতে আমরা ডেইলি সান স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিনোদন সাংবাদিক। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন কালের কণ্ঠের জাকির আহমেদ। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন রোমান রয়, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। এবং এছাড়া আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন নিউজ 24 এর শাহিন শুভ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এবং আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আমি প্রথমেই জাকির ভাইয়ের কাছে আসতে চাই যে এবারে আসলে ঈদ সিনেমা কেমন হলো? প্রথমে ধন্যবাদ যে এমন একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। যেহেতু বললেন ঈদ নিয়ে, ঈদের সিনেমা, প্রথমে যদি বলি ঈদের সিনেমা, আমাদের ৭১-এর পর থেকে বাংলাদেশের যে মানুষ, আমরা যারা সিনেমা প্রেমী, এটা কিন্তু আমরা প্রথম থেকে ৭১-এর পর থেকেই বুঝতে পারছি। ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো হতো তখনকার সময়, যদি আমরা বলি আজ থেকে প্রায় ৪০-৫০ বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষের একটা সিনেমার প্রতি একটা টান কিংবা একটা আবেগ কাজ করতো। সে জায়গা থেকে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা এই সিনেমার উৎসবগুলোকে আরও বেশিভাবে দেখি। যেটা এখন যেটা বলি আমরা উৎসব মুখর যে সময়টা, সেটা হলো গিয়ে ঈদ। ঈদে দেখবেন যে ছুটিগুলো পায় যারা সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই কিন্তু বছরে একটা সময় হলে যায় সিনেমা দেখে সবচেয়ে বেশি, সেটা হলো গিয়ে ঈদ। আর এই ঈদে দেখতে আপনি জানেন যে বেশ কয়েকটা সিনেমা আসতেছে, যে সাকিব ভাই থেকে শুরু করে আফরান নিশু থেকে শুরু করে আরও অনেকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সিনেমা আসতেছে। তো ওভারঅল বলা যায় যে এইবার ঈদটা অনেক ভালো যাচ্ছে, দর্শকদেরও ভালো যাচ্ছে, হলে যাচ্ছে, সিনেমা দেখছে এবং ভালো একটা সময় পার করছে দর্শক। আচ্ছা, আমি এবার একটু রোমান ভাইয়ের কাছে যেতে চাই যে এবার ঈদে মুক্তি পেয়েছে হচ্ছে প্রেসার কুকার, যে ছবিটা আলোচনায় রয়েছে। এটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে ছবিটা আসলে কেমন ধাঁচে। এটা নির্মাতা যেহেতু রায়হান রাফি, উনি তো বলা চলে যায় হিট মেশিন, মানে হিট মেকার। তো ওনার সিনেমার একটা হাইপ থাকে, ওনার অডিয়েন্স বলেন বা যে তারকারা অভিনয় করেন, সব কিছু মিলিয়ে ধুমধারাক্কাই থাকে। তো এবার যে গল্পে উনি সিনেমাটা বানিয়েছেন, অনেকে ভাবছেন নারী কেন্দ্রিক, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী এটা নারী কেন্দ্রিক সিনেমা নয়। নারীদের গল্প বলায় মানে নারী কেন্দ্রিক সিনেমা নয়। এখানে অনেক ধরনের চরিত্র সংমিশ্রণ। 4জন অভিনেত্রী এখানে অভিনয় করেছেন, 4জন নারীর 4টি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এই সিনেমাটা প্রেসার কুকার। যে ঢাকা শহরে নারীদের আর যেই সংগ্রাম, তাদের বেঁচে থাকা যেই মানে প্রতিনিয়ত যে তারা বাধার সম্মুখীন হয়, তাদের একটা বিষয় হচ্ছে কি নারীরা দ্রুত সফলতা চায়, মানে যে প্রেশারটা থাকে আর কি, ওরকম একটা গল্প তুলে ধরা হয়েছে। যেহেতু জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলী রয়েছেন, নাজিফা তুষি রয়েছেন, সাথে 2জন নতুন মুখ রয়েছেন, স্নিগ্ধা চৌধুরী এবং শান্ত মারিয়া। সব মিলিয়ে এটা দর্শকদের কাছে একটা আলাদা আগ্রহ জায়গা তৈরি করেছে অন্যান্য বিগ বাজেটের সিনেমার পাশাপাশি। এই সিনেমাটা আশা রাখছি যে এটা দর্শক দেখবে, আর চ্যানেলে তো এই সিনেমাটা একটা প্রিমিয়ার যাবে আর কি। আচ্ছা, সব মুভি কিন্তু আসলে কিছু অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়। প্রেসার কুকার আসলে কাদেরকে টার্গেট করে বা এর অডিয়েন্স কারা, কাদের জন্য বানানো হয়েছে? এটা ওভারঅল মাস পিপল, এটা সবাই দেখবে, কারণ নারী 4জন নারীর, বেসিক্যালি 4জন নারীর গল্পেরই, বাট এই 4জন নারীকে কেন্দ্র করে কিন্তু আরও অনেকগুলো চরিত্র রয়েছে। সেগুলো জানতে হলে কিন্তু শুধু নারীর গল্পই দেখবে তা কিন্তু নয়, সবাইকে দেখানোর জন্যই কিন্তু এই গল্পটা বেছে নিয়েছেন। আসলে মূলত 4জন নারী যে সংগ্রামটা, আমাদের পরিবারে তো নারীরা রয়েছেন, তাদের সংগ্রামটা আমরা প্রতিনিয়ত দেখতে দেখতে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে, আসলে সেভাবে আমরা হয়তো ফিল করি না যে তাদের সংগ্রামটা, তাদের যে যুদ্ধটা যখন আমরা পর্দায় আমরা দেখব, তখন কিন্তু আমরা ঘরের সেই নারীদের কথা আমাদের মনে হবে যে আসলে আমরা নারীদের প্রতি কী আচরণ করি বা নারীদের ভূমিকাটাই কি। শুধু সে মা, সে আমার সহধর্মিণী বোন না, তার বাহিরেও যে তাদের ভূমিকা রয়েছে বা তারা আমাদের জন্য কি ভূমিকা রাখছে, আমার মনে হয় মাস পিপল সিনেমাটা দেখবে বা তাদের জন্যই।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবার একটু শুভ ভাইয়ের কাছে আসতে চাই, যে শুভ ভাই বনলতা এক্সপ্রেস কিন্তু রিলিজ পেয়েছে এবং এখানে কিন্তু বেশ কয়েকজন দাগি অভিনেতা অভিনেত্রী রয়েছেন। তো কেমন হলো আসলে বনলতা এক্সপ্রেস? আরমান ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু বনলতা বলবো না, এবারের ঈদে যে 5টা সিনেমা আলোচনায় আছে, যেমন নিশোর দম, শাকিব খানের প্রিন্স, বা তারকাবহুল সিনেমা যেটা বলছি আমরা বনলতা এক্সপ্রেস, সিয়ামের রাক্ষস এবং রায়হান রাফির প্রেসার কুকার, ঈদে যেই কটা সিনেমা মুক্তি পেয়েছে সব কটাই সব দিক থেকে এগিয়ে বলবো। কারণ হচ্ছে আপনি যদি এবারে ঈদের সিনেমাগুলো দেখেন, 5 জনরা সিনেমা, যে কোনটার সাথে কোনোটা কম্পেয়ারের সেই জায়গাটাই নেই। বনলতা এক্সপ্রেস একেবারে ফ্যামিলি অডিয়েন্স, এছাড়াও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প, যেটা একটা মানে প্রজন্ম থেকে প্রজন্ম বলবো যে তার বই পড়ে বড় হয়েছে। সেখানে গত বছর তানিম নূর, জনপ্রিয় নির্মাতা, তিনি উৎসব নির্মাণ করেছিলেন, যেটা দিয়ে প্রতি ঘরে ঘরে ঈদের উৎসবকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি আবার নিয়ে এসেছেন বনলতা এক্সপ্রেস, তারকাবহুল সিনেমা। সেখানে নিঃসন্দেহে বলতে পারি যে বনলতা এক্সপ্রেস এবার ঈদে খুব একটা ভালো জায়গা ক্রিয়েট করবে, দর্শকরাও আসলে মুখিয়ে আছে। বাকি যে সিনেমাগুলো যদি বলতে চাই, দম সিনেমা সার্ভাইভাল স্টোরির গল্প, যেটা নিশো মুক্তি পেয়েছে আসলে। তারপরে প্রিন্স আন্ডারওয়ার্ল্ডের গল্প, রাক্ষস একটা বলবো যে আমরা যতটুকু ট্রিজারে দেখেছি, এখনও সিনেমাটা আমার দেখার সৌভাগ্য হয়নি, বা ট্রেলারে দেখেছি একজন উন্মাদ প্রেমিকের যেমন এখানে আছে, হিংস্রতাও দেখেছে সিয়ামকে প্রথমবারের মতো এতটা ভিন্ন রূপে দেখতে পাচ্ছি, ভিন্ন লুকে দেখতে পাচ্ছি। প্রেসার কুকার একবারে অন্য ধাঁচের গল্প, যে বলবো যে আমাদের যেমন মাছ পিপল আছে বা অনেক ধরনের অডিয়েন্স আমাদের ভিতরে আছে, কেউ ফ্যামিলি অডিয়েন্স পছন্দ করে গল্প শুনতে, কেউ হচ্ছে আপনার এই যে রমকম স্টাইলের বলবো যে মার্কেটারি সিনেমা পছন্দ করে, কেউ গল্পের সিনেমা দেখতে পছন্দ করে। তো সব ধরনের ফ্লেভারই এবারের ঈদে আছে। তবে বনলতা এক্সপ্রেস নিয়ে আপনি আমার কাছে যেটা জানতে চেয়েছেন, সেটা বলতে পারি যে এবারের ঈদে বনলতা এক্সপ্রেস উৎসবের মতো একটা আমেজ ক্রিয়েট করেছে এবং সেই ধারা অব্যাহত রাখবে বলে আমি আশা করি। আচ্ছা, আপনার কাছে ছোট করে দম নিয়ে একটু জানতে চাই, যে দম আসলে রিলিজ দিতে এত সময় লাগলো কেন? মানে আমরা তো অনেক আগে থেকে আসলে শুনছিলাম যে দম আসছে। বেসিক্যালি দমের যখন ঘোষণা করেন রেদওয়ান রনি, প্রথম প্রায় অনেক বছর পর উনি এই সিনেমাটা নিয়ে আসছেন। সেক্ষেত্রে প্রথম চঞ্চল চৌধুরীকে আমরা দেখেছিলাম এবং তার পরপরই আরেকটা সিনেমা তাদের প্রোডাকশন হাউস থেকে এসেছিল তুফান, সেটা মুক্তি পেলেও আসলে দম মুক্তি পাচ্ছিল না। কিন্তু দমের যে ধরনের গল্প আমরা দেখেছি এবং তাদের প্রেস মিটগুলোতে তাদের কাছ থেকে যেটা শুনেছি, আসলে দম প্রায় 4 থেকে 5 বার তাদের স্ক্রিপ্টে যে জায়গাটা আছে সেটা তারা চেঞ্জ করেছে। পরে নিশোর অন্তর্ভুক্ত। নিশো তো আপনি জানেন তিনি কোন মাপের অভিনেতা এবং তিনি যে ধরনের গল্প বলতে পছন্দ করেন বা অভিনয় করতে পছন্দ করেন, সেখান থেকে নিঃসন্দেহে আরও সংযোজন এসছে। তো সেই সব কিছু মিলিয়ে এবং দেশের বাইরে কাজাকিস্তানের মতো একটা জায়গায়, মানে বলবো যে প্রতিকূল আবহাওয়ার মতো একটা জায়গায় তারা শ্যুট করেছে দীর্ঘদিন। আসলে সব কিছু মিলে ব্যাটে বলে এবং ঠিকঠাক মতো করেই আসলে তারা এসেছে, এই জন্য হয়তো বা এতটা সময় লেগেছে দমের। আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু জাকির আহমেদের কাছে আসতে চাই, যে জাকির ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এবার দম যে মুক্তি পেয়েছে, দম কিন্তু কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি না, সিনেপ্লেক্সে, এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে 2-3 সপ্তাহ পর এটি সিঙ্গেল স্ক্রিনে আসতে পারে। মানে এর কারণটা আসলে কি? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, যে বিষয়টা আপনি বললেন যে দম সিঙ্গেল স্ক্রিনে দেখা যাচ্ছে না, 2-3 সপ্তাহ পর থেকে দেখা যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখন কিন্তু ম্যাক্সিমাম সিনেমাগুলোই কিন্তু ডাবল স্ক্রিনে যাচ্ছে। মাল্টিপ্লেক্স ছাড়া কিন্তু কোনো সিনেমা হলে কিন্তু ঈদের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। আমরা যদি গত বছর ধরে লাস্ট একটা সিনেমা মুক্তি পেয়েছিল, এছাড়া কিন্তু কোনো এক সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যায়নি। পিনিক সিনেমাটা যদি আসতো তাহলে হয়তো বা আমাদের সৌভাগ্য হতো সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য। আসলে রিজনটা হলো গিয়ে যে আমাদের যে এখন দর্শক যারা আছে তারা আসলে সিঙ্গেল স্ক্রিনটারে এতটা পছন্দ করে না, তারা আসলে চায় একটু ডাবল স্ক্রিন, একটু স্ক্রিনটা ভালো। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে দমটা সিঙ্গেল স্ক্রিনে না দেওয়াটা হয়তো বা রেদওয়ান রনির জন্য ভালো একটা সিদ্ধান্ত। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই। আপনি যেটা বলছিলেন যে দর্শকরা সিঙ্গেল স্ক্রিনটা পছন্দ করে না, এখন মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স কিন্তু সব জায়গায় নেই, বড় শহরগুলোতে রয়েছে। তো ওর সাথে আমি জায়গার সাথে একটু যুক্ত করতে চাই, যেটা সুবিধা হবে, যে বিশেষ করে দম নিয়ে যেটা বলছিলেন আসলে কেন সিঙ্গেল স্ক্রিনে নেই। বেসিক্যালি তারা যে মাপের সিনেমা এই প্রোডাকশন হাউসগুলো নির্মাণ করছেন বিগত কয়েকটা বছর ধরে আমরা দেখছি, বিশেষ করে রেদওয়ান রনি বা আলফা আই, সেটা থেকে যে প্রোডাকশন হাউসটা আছে, তাদের সিনেমা পাইরেসির ঘটনার আসছে, যেটা সিঙ্গেল স্ক্রিন থেকে বেশি তারা মনে করছে যে সিঙ্গেল স্ক্রিন থেকে তাদের সিনেমাটা পাইরেসি হচ্ছে। গত বছর যেমন তাণ্ডব সিনেমাটা শাকিব খানের 1 সপ্তাহের মধ্যে একদম এইচডি প্রিন্ট বের হয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে তারা ব্যবসায়িকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছিল। এত দুর্দান্ত একটা সিনেমা কিন্তু ব্যবসা করতে পারেনি সেরকমভাবে, মানে যে প্রত্যাশা তারা করেছিল।
তো সেই জায়গা থেকে তারা মনে করেছে বা প্রোডাকশন হাউস মনে করছে যে তাদের সিনেমাটা তাদের দম আছে, যেহেতু দমাদার একটা সিনেমা দম আছে, তারা মনে করছে যে আমি যে 3 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনেও দেই আমার বিজনেস সিঙ্গেল স্ক্রিনে করবে। আর একটা বিষয় এখানে যে আপনি জানিয়ে রাখি, সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের দেশে হলের অবস্থা একেবারে নাজুক। মানে ঈদ ফেস্টিভ বাদে যদি আমরা চিন্তা করি বা দেখি, আপনি 30 থেকে 40টা সিনেমা হল আপনি সিঙ্গেল স্ক্রিন পাবেন না। যখন আমাদের দেশে 1200 থেকে 1300 সিঙ্গেল স্ক্রিন ছিল বা সিনেমা হল ছিল, তখন তো সিনেপ্লেক্স এতটা ছিল না। সিনেপ্লেক্স তো কয়েকদিনই হয়েছে বাংলা সিনেমার সাথে যুক্ত হলো। তো সেই জায়গা থেকে কিন্তু সিনেমা ব্যবসায়িকভাবে সাফল্যের জন্য সিঙ্গেল স্ক্রিন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানকার দর্শক আসলে একটু মার্কেটারি বা ওই টাইপের সিনেমা দেখে, মানে মফস্বল এরিয়াতে যেটা বুঝি, এবং ব্যবসায়িকভাবে লাভবানের জন্য সিঙ্গেল স্ক্রিন খুব গুরুত্বপূর্ণ। ঈদে যে কয়েকটা সিঙ্গেল স্ক্রিন মোটামুটি ঘষা মাজা করে ঠিকঠাক করা হয় আসলে, সেটা হয়তো 100 বা 120-এর তালিকায় যায়, তার 80-90টা কিংবা 100টা সিনেমা হলে শাকিব খানের দখলে থাকে। কারণ সিঙ্গেল স্ক্রিনের মালিকরা মনে করেন যে একমাত্র শাকিব খানের সিনেমা দিয়েই আমাদের সারা বছরটা মানে চালানো যাবে খরচটা, কারণ এর বাইরে ঈদ বাইরে তো তারা খুব একটা সিনেমা চালাতে পারেন না, কিংবা ব্যবসায়িকভাবে সফল হয় না। কিন্তু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে দেখবেন যে প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসছে, দেশি না হোক বিদেশি সিনেমা আসছে। তো সেই জায়গায় একটু যুক্ত করতে চাই দমের যে বিষয়টা আপনি বলছিলেন, তো তারা তাদের প্রেস কনফারেন্সে বিষয়টা ক্লিয়ার করেছে, বিশেষ করে তাদের পাইরেসিজনিত কারণে তারা আপাতত তারা সিঙ্গেল স্ক্রিনে দিচ্ছেন না, তারা আপাতত মাল্টিপ্লেক্সগুলোতেই তাদের সিনেমাটা চালাবেন। 2-1 সপ্তাহ পরে তাদের একটা মোটামুটি ব্যবসা হয়ে গেলে তারা মনে করছেন সেটা সিঙ্গেল স্ক্রিন, এবং দেশের বাইরেও তারা বলেছিলেন যে একই সাথে মুক্তি দিতে চান। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই এই কথার সাথে, যে আপনি কিন্তু জানেন যে আমাদের ঢাকা শহরের বাইরে কিন্তু ডাবল স্ক্রিনের সিনেমা হল কিন্তু কম ছিল, কিন্তু আমরা সম্প্রতি দেখছি ঈদের 2-3 দিন আগেই কুমিল্লা এবং নারায়ণগঞ্জে কিন্তু 2টা সিনেমা মাল্টিপ্লেক্স সিনেমা কিন্তু বিভাগীয় শহরে। এটা কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু পজিটিভ একটা সাইড, যে আমরা আমাদের সিনেপ্লেক্সগুলো বাড়ছে, যেটা আমরা ওই যে যেটা বলছিল ব্যবসায়িক সফল যে সিনেমা, যদি আমরা বলি যে প্রাইরেসির যে বিষয়টা থাকে, যে আমরা কেউ চাচ্ছে না যে আমার সিনেমাটা প্রাইরেসি হয়ে যাক। তো সেই জায়গা থেকে যখন আমাদের দেশ মানে ঢাকা শহরের বাইরে বিভাগীয় অঞ্চলে যখন এমন সিনেপ্লেক্স দেখা যাবে, তখন কিন্তু প্রাইরেসিটাও থাকবে, এবং প্রত্যেকটা সিনেমায় কিন্তু বিজনেসটা তার যে অর্থটা সেটা কিন্তু তুলে নিয়ে আসতে পারবে। আচ্ছা, পাইরেসি নিয়ে একটু আমি শুভের কাছে জানতে চাই, যে যেমনটা বলছিলেন যে পাইরেসির কারণে আসলে আপাতত সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু পার্শ্ববর্তী দেশের দিকে যদি দেখি, যে ভারতে কিন্তু আরো বেশি, একসাথে 3000-4000 স্ক্রিনে মুক্তি দেওয়া হয় শাহরুখ খান বা সালমান খানের ছবি। সেক্ষেত্রে আমাদের এমনিতে অল্প সংখ্যক হল, এটারও আমরা পাইরেসি হয়ে যাবে ধরনের আমাদের একটা ভয় থাকছে, বা নজরদারিতে রাখতে পারছি না। মানে এটা কি সমাধান যে আমরা আসলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিব না ছবি? না, এটা কোনো সমাধান না। আর যদি আপনাকে বলি, সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে তো অন্যান্য প্রযোজকরা যারা আছে তারা সাহস করতে পারছে না যে সিঙ্গেল স্ক্রিনে আমি মুক্তি দিব কিনা। কিন্তু শাকিব খানের সিনেমা তো ঠিকই সিঙ্গেল স্ক্রিন যাচ্ছে, এবং শাকিব খানের এই যে আজকে যে পজিশন শাকিব খানের, সিঙ্গেল স্ক্রিন দিয়ে তো পজিশন, মাল্টিপ্লেক্স দিয়ে তো তার পজিশন না। একটা সময় আপনি খোঁজ নিয়েও দেখতে পারবেন যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবি চালানো হতো না। প্রিয়তমা থেকে বলবো যে একটা চেঞ্জ এসছে, হিউজ চেঞ্জ এসছে বলবো, যে বাংলা সিনেমার ক্ষেত্রেও এবং বাংলা সিনেমা বহির্বিশ্বে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটা হিউজ চেঞ্জ এসছে, শাকিব খানের হাত ধরে এসছে। সেই জায়গা থেকে বলবো যে তারা সাহস করছে, বা তার প্রযোজকরা সাহস করছে, ভরসা রাখছে। এবং পাইরেসির কারণে অন্যান্য যারা প্রযোজক আছে বা অন্যান্য যে সিনেমাগুলো আছে, হলও তো পেতে হবে। আসলে বিষয়টা আমাদের হল সংখ্যাও তো সীমিত। এখন আপনি দেখছেন যে একটা সিনেমা আপনি ভিজুয়াল, বিশেষ করে দমের যে কথাটা বলি, দমের যে ভিজুয়াল, আসলে বাংলা সিনেমা এরকম ভিজুয়াল খুব কম দেখেছি। হাওয়াতে দেখেছিলাম, মাঝে আমার কিছুটা মনে হচ্ছিল যখন রোদের ট্রেলারটা আমি দেখেছিলাম, রোদ সিনেমাটা মিসবাহ রহমান সুমনের, হাওয়া খ্যাত নির্মাতা, তখন ভিজুয়াল দিক থেকে মনে হয়েছিল যে এটা আমাদের দেশের সিনেমা না, অনেক মানে উচ্চতর লেভেলের কোনো সিনেমা, এবং বহির্বিশ্বের সাথে বা বিশ্বমানের সিনেমার সাথে কম্পিট করতে পারে আমাদের সিনেমা। যখন দমের প্রথমবার টিজার দেখলাম বা পরে ট্রেলার দেখলাম, এখন তো প্রেক্ষাগৃহে চলছে, এটাও আন্তর্জাতিক মানের সিনেমা। তো সেই জায়গায় সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোতে কী হয়, আপনি যে ভিজুয়ালটা দেখাতে চাচ্ছেন, আপনি যে সাউন্ডটা নিতে চাচ্ছেন, সেটা আপনি প্রপারভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন একমাত্র মাল্টিপ্লেক্স বা এই জায়গাতে, কারণ ওদের সাউন্ড সিস্টেমটাও সেভাবে দেওয়া এবং পর্দার যে প্রজেকশনটা সেটাও সেভাবেই ডিজাইন করা। আসলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে কী হয়, যে ওই যে বললাম না, বছরের 2-1টা সময় আসলে ঘষা মাজা করে তারা ঠিকঠাক করে সিনেমাটা, তো সেই জায়গাটা ওই ফিলটা আসে না আসলে। এটা সিনেমার ক্ষেত্রে একদিকে ক্ষতিও হয় আসলে, কারণ একজন মাল্টিপ্লেক্সের দর্শক যে অনুভূতি নিয়ে সিনেমাটা দেখে, সিঙ্গেল স্ক্রিনের দর্শক কিন্তু সেই অনুভূতি নিয়ে সিনেমাটা দেখে না। অনেক সময় হতে পারে যে ভালো সিনেমা খারাপ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনে গিয়ে, কী বানিয়েছে, দেখতে ভালো লাগছে না,
বা গল্পের সাথে তারা ওই কানেক্টটা করতে পারছে না, যেখানে আপনি সিঙ্গেল স্ক্রিনে আরামসে বসে বা আরাম নিয়ে এসি রুমের মধ্যে বসে সিনেমাটা দেখতে পান। তো এই একটা তফাৎ তো আছে। আর শাকিব খানের বলবো বা সিয়ামের রাক্ষস বলি বা ওপিনিকের কথা বলছিল যদি আসে, এগুলো তো কমার্শিয়াল সিনেমা আমরা যেটা বলি, আসলে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা যেটা বলি, গান বাজনা থাকবে, মারকাটারি থাকবে, অ্যাকশন থাকবে, ধুরন্ধর। তো মফস্বলে যে বা সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে দর্শক এগুলোই পছন্দ করে। দেখবেন আমি দেখেছি যখন আমি সিনেমা দেখতে যেতাম যখন সিঙ্গেল স্ক্রিনে, তখন দেখেছি যে শার্টের বোতাম খুলে বা শার্ট খুলে মাথায় ঘোরাচ্ছে, বা হিরোর সিনেমা entry কি হচ্ছে সেটা হ্যাঁ, ফ্যাক্ট না, হ্যাঁ। গান হচ্ছে বা ডায়লগ বাজি হচ্ছে বা ফাইট হচ্ছে, সিটে দাঁড়িয়ে তো নাচছে। সেখানে দাঁড়িয়ে মনে করেন যে শার্ট গেঞ্জি টি শার্ট খুলে ওরা কি করছে, মাথার উপর ঘোরাচ্ছে, নাচছে। তো এইগুলা হচ্ছে কি মাল্টিপ্লেক্সে আপনি পাবেন না, খুব কম পাবেন হাতে করে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন এটা পাবেন। উন্মাদের মতো দর্শকরা আসলে এগুলা পাগল enjoy করে, দর্শক যেটা পাগলের আমরা মতো। বলি। ঠিক আছে, তো সিঙ্গেল স্ক্রিনটা এখন কমে যাওয়ার কারণে কি হয়েছে, তো এই বিষয়গুলো আমাদের এখন কম দেখি। এখন তো বিভাগীয় শহরগুলোতেও সিনেপ্লেক্স যাচ্ছে, আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বদল ঘটে। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছিলেন, তারা আসলে সিনেমাকে যেভাবে লালন করে ধারণ করে আসলে সেটা কি আমাদের এখানে আছে? আমি জাস্ট একটা যদি ছোট উদাহরণ দিই, সামনে আসছে শাহরুখ খানের কিং সিনেমা। কিংয়ের আমরা কিন্তু এখনো কিছুই দেখিনি, জাস্ট একটা ঝলক দেখেছি। কিন্তু শাহরুখ খান কিন্তু সিনেমাটা শুরু থেকে যে পরিমাণ প্রমোশনাল মার্কেটিং করছে তার সিনেমা, শাহরুখ খান যদি তার সিনেমার ডে 1 থেকে একদম লাস্ট ডে পর্যন্ত মার্কেটিং করতে পারে সিনেমার জন্য, দেশের বিদেশ বড় বড় প্রত্যেকটা বৈশ্বিক ইভেন্টে তার সিনেমার প্রমোশনের জন্য তিনি যাচ্ছেন বা সেটা পতাকা বহন করে নিয়ে যাচ্ছেন, সেখানে বাংলাদেশের কি, আপনি ঈদের আগের দিনও অনেক সিনেমা ট্রেলার পাচ্ছেন না, ফার্স্ট লুক পাচ্ছেন না, বা অনেকের দেখবেন যে দর্শক কি দেখতে যাবে। যেমন আমি ছোট একটা উদাহরণ যদি আপনাকে দিই, রাক্ষস সিনেমাটা, রাক্ষস সিনেমা নিয়ে তো অনেক কৌতূহল ছিল মানুষের মধ্যে, আসলে শাকিব খান তো প্রিন্স করছে, রাক্ষসের সিয়াম কেমন হবে। তো একটা জিনিস আপনি যখন অনেক দিন ধরে প্রমোশনে যাবেন তখন মানুষের ভিতরে সেটা গেঁথে যাবে, যেটা খুব ভালোভাবে দারুণভাবে পেরেছে বনলতা এক্সপ্রেস, সেটা খুব দারুণভাবে কিছুটা হলেও পেরেছে হচ্ছে প্রেসার কুকার, একদম শেষের দিকে হলেও কিছুটা পেরেছে হচ্ছে দম। শাকিব খানের একদম শেষের দিকে সে তার প্রথম যখন টিজার আসলো অনেক সমালোচনা, ভিএফএক্স নিয়ে সমালোচনা বা কালার গ্রেডিং নিয়ে নানান ধরনের সমালোচনা, মনে হচ্ছে যে অনেকটা তাড়াহুড়োর মধ্যে কি প্রিন্স মুক্তি দেওয়া হলো কিনা। কিন্তু যদি বিষয়গুলো আস্তে ধীরে ধীরে সুস্থে, যেমন টিজার আসলো, ট্রেলার আসলো, সিনেমার কিছু গান আসলো, তাহলে কি হবে, মানুষের ভিতরে বা দর্শকদের ভিতরে এক ধরনের কৌতূহল জাগবে আসলে কোন সিনেমাটা তারা দেখবে, কোন মুভমেন্ট নিয়ে দেখবে। এখন যদি আপনি একদম ঈদের সামনে বা ঈদের একদিন আগে আপনি দর্শকদের একসঙ্গে অনেকগুলো মানে কি বলবো যে জোর করে দেখানোর যে প্রবণতাটা আমাদের মধ্যে আছে, যে দেখাচ্ছে একদম শেষ মুহূর্তে গিয়ে, সারা বছর আপনাদের কোনো প্রিপারেশন নেই, একদম ঈদের এক সপ্তাহ আগে বা 10 দিন আগে গিয়ে আপনারা হচ্ছে সেগুলোর প্রচারে একদম আটঘাট বেঁধে নামছেন, সেক্ষেত্রে সিনেমার আসলে সে দর্শকের ম্যাস পিপলের কাছে গিয়ে তো জিনিসটা পৌঁছাবে না। সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের ক্রিটিক্স থাকে যেগুলো সিনেমা নিয়ে যারা আলোচনা করে, যেমন এখন আজকে আমরাই সিনেমা নিয়ে আলোচনা করছি, যদি আমাদের আলোচনা আরও সুন্দর হতো, যদি সিনেমাগুলো আর 1 মাস ধরে প্রমোশনের জায়গায় থাকতো, তাহলে আমরাও খুবই অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতাম, আলোচনা করতে পারতাম। কিন্তু একদম ঈদের শেষ মুহূর্তে এসে আমরাও কিন্তু অনেক সিনেমার এখনো গানই পাইনি, সাপোজ অনেক সিনেমার গান পাইনি, অনেক সিনেমার ভিজুয়ালি কি থাকতে পারে না থাকতে পারে সেটাও দেখিনি। গানের কথা যেমনটা বলছেন, এটাও কিন্তু একটা সিনেমার মধ্যে একটা সিনেমার একটা আমি প্রাণ বলা এটার সাথে হয়। প্রাণ বলা যেটা যায়, যুক্ত হ্যাঁ। করতে চাই, যে বললাম যে প্রিয়তমার পর কিন্তু আমাদের সিনেমার জোয়ার আরেকটা জোয়ার নতুন আসছে। একটা জোয়ার। এটার একটা বড় হচ্ছে ইম্পর্টেন্স জায়গা হচ্ছে কিন্তু গান, যেখানে আপনি প্রিয়তমার প্রত্যেকটা গান কিন্তু খুবই মনে করেন যে মানুষের কাছে বা হৃদয়ে না, মানে পৌঁছে যাওয়া জায়গা, দর্শকদের কাছে। হলমুখী করার জন্য কিন্তু গানের ভূমিকা অনেক আর বেশি। বাংলা সিনেমার গান কিন্তু একটা অন্য জিনিস বা অন্য জায়গায় নিয়ে যায়। যদি আমরা দেখি যে 90 দশক দেখি বা তার পরবর্তীতে 2007-8 সাল পর্যন্ত দেখি বা তার পরবর্তীতে, মানে যেই সিনেমার গানটা মানুষের কাছে যত বেশি পৌঁছায় না, মানুষের হৃদয়ে পৌঁছায়, সেই সিনেমাটা দেখবেন এমনিতেই প্রচারটা আপনি খুব কম করেন, কোনো সমস্যা নেই, এমনিতেই কিন্তু সেই জিনিসটা খুব সাকসেসফুলি। শুভ, আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু রোমান রয়ের কাছে যেতে চাই। আচ্ছা, এই যে যেমনটা বলছিলেন যে সিঙ্গেল স্ক্রিনগুলো আসলে সাকিব খানের দখলে থাকে, সেক্ষেত্রে অন্যান্য যে ছবিগুলো রয়েছে এগুলো কি ভালো গল্প থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ে কিনা, বা এই ধরনের কোনো? না, এই ধারণাটা আগে ছিল, এখন যদি বলি ধারণাটা পরিবর্তন হয়েছে। আমি শুভর কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং অনেক তথ্য পেয়েছি শুভর কাছ থেকে, সেই রেস ধরে আমি টেনে কথা বলছি। সেটা হচ্ছে যে দম যে স্ট্র্যাটেজিটা ফলো করছে সেটা হচ্ছে যে তারা পরে সিঙ্গেল স্ক্রিনে তারা রিলিজ দিবে। সেটা কারণ হচ্ছে আপনার টিকিট সিস্টেম, যেটা আপনার মাল্টিপ্লেক্স বলেন সিনেপ্লেক্স বলেন, সেখানে আপনার বক্স অফিস সিস্টেমে থাকে যে তাদের টিকিট কত সেল হচ্ছে বা কীরকম সেল হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন সেখানে একটা মানে কি বলে মানে ফাঁকি দেওয়ার একটা সুযোগ থাকে, কতগুলো টিকিট বিক্রি হলো এবং ব্ল্যাকে টিকিট বিক্রির বিষয়টা থাকে, ওইখানে তারা অনেক সময় ঠকে যায়। প্রযোজকরা বারবার এই অভিযোগটা করে থাকেন, বিগত ঈদগুলোতে তারা বারবার এই বিষয়টা বলে আসছে যে ওখানে কালোবাজারি হয় টিকিটের,
যে আমরা প্রপারলি পাই না, তারা কত Black টাকা এ ticket বিক্রি ব্ল্যাকে হয়। টিকিটের বিক্রির জন্য আমরা সেটা প্রপারলি আমরা টাকাটা পাই না, উঠে আসে না। ওরা যদি যে 100 টিকিট বিক্রি হয়, আমাদের বলছে যে তারা 50 বা 30টা টিকিট মানে বিক্রি একটা হয়েছে। অ্যামাউন্ট তারা রেখে দিচ্ছে তাদের কাছে। এটা একটা তাদের জন্য আসলে মানে লস প্রজেক্ট। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে শুভ যেটা বললো যে সিনেপ্লেক্সের যেই আপনার স্ক্রিন বলেন, তারপর সাউন্ড সিস্টেম বলেন, এসি, সিট, সব কিছু ওভারঅল মিলে যে কোনো ফ্যামিলি ওখানে সিনেমা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্টেবল, এবং সিনেমাটা দেখেও সে আরামদায়ক মনে হয়। সিঙ্গেল স্ক্রিন যখন আপনার গরমে ঘেমে যাবেন, সিট ভাঙ্গা বা ঘোলা দেখবেন, তখন কিন্তু আপনি ভালো একটা সিনেমা ভালো লাগবে না। সুযোগ মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা কিন্তু পরিবেশ কিন্তু একটু থাকে। রোমান ভাইয়ের সাথে যদি আমি অ্যাড করি যে আপনার যেহেতু বলছিলেন সিঙ্গেল স্ক্রিন, আপনি দেখবেন বাংলাদেশের 64টা জেলায় আমরা একটা সময় দেখতাম যে 1400-র মতন সিনেমা হল ছিল। এখন আপনি বলেন কয়টা সিনেমা হল আছে? কমতে 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 এখন হয়তো বা 20, সর্বোচ্চ 25, গেলে 30টা চলে 20, আসলে 25 মানে ঈদ বাদে। ঈদ বাদে আর কি। ঈদ মৌসুমে সর্বোচ্চ গেলে 80 থেকে 100টা সিনেমা হল। একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করতে চাই যে এই যে আপনি একটু আগে বলছিলেন যে ঈদে কিন্তু আমাদের একটা উৎসব লেগে যায় সিনেমা মুক্তির। মানে আমাদের সিনেমা ঈদ কেন্দ্রিক কেন হয়েছে, মানে অন্যান্য সময় কেন আসলে পরিচালকরা মুক্তি দিচ্ছে না? দেখেন একটা বিষয় কি যে যখন একটা সিনেমা নির্মাণ করে একটা প্রযোজক কিংবা একটা ডিরেক্টর, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু তার যোগ করতে হয়। আর্টিস্ট পেমেন্ট থেকে শুরু করে কলাকুশলী সবকিছু নিয়ে কিন্তু তার একটা বৃহৎ একটা অ্যামাউন্ট কিন্তু যায়। তখন যখন সে সিনেমাটা নির্মাণ করে, সে কিন্তু চায় এটা তার এই সিনেমা দিয়ে একটা বিজনেস করার জন্য। যদি আমরা 71 সালে কিংবা 71-এর পরবর্তী যে সিনেমাগুলো হতো, তখন কিন্তু আমার এত বাজেট ছিল না, বৃহৎ বাজেট নিয়ে আমার সিনেমা নির্মাণ হতো না। কিন্তু তখন দর্শক কিন্তু এই সিনেমাগুলোকে কাছে টেনে নিত, কারণ কি গল্পটা ছিল আমার অথেন্টিক, মৌলিক একটা গল্প ছিল। যে এখন যদি আমরা বলি লাস্ট যদি 2010-15 পর থেকে যদি আমরা বলি, ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু আমরা বলি কি, অনেকেই কথা বলে যে, অনেক দর্শকরা বলে যখন আমরা হল রিভিউতে যাই যে বলে কি যে তামিল কিংবা ইন্ডিয়ান গল্প, কোরিয়ান কিছুটা মিল পায়, যার জন্য কিন্তু আমরা ওই সিনেমার দর্শক কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। বা অনেক সময় হয়েছে যে পুরো সিনেমা শেষ না করে মানুষজন বেরিয়ে পড়ছেন, বেরিয়ে গল্প জেনে পড়ছে, গিয়েছে। সে বলতেছে যে আমি গল্পটা আগ্রহের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে যখন একটা বৃহৎ অ্যামাউন্ট, যখন একটা প্রযোজক যখন একটা সিনেমা নির্মাণের পিছনে ব্যয় করবে, সে চাবে এখান থেকে আমার টাকাটা উঠে আসুক। তখন করে কি, তখন যায় তারা ব্যবসায় সফল করার জন্য ঈদ কেন্দ্রিক যায় সিনেমাটা মুক্তি দেয়, কারণ এই সময়টা হলো গিয়ে আমার ঈদে সিনেমা দর্শকদের টার্গেট করে বেশি। আপনার কাছে আবার আসবো, আমি একটু রোমানের কাছে যেতে চাই। আমরা একটা জিনিস লক্ষ্য করি, বিশেষ করে সাকিব খানের ছবিতে আমরা দেখছি যে মানে নায়িকা কেন আসলে অন্য দেশ থেকে আনা হয়, মানে আমাদের বাংলাদেশের নায়িকারা কি অভিনয় পারে না, নাকি এটা মানুষকে আকর্ষণ করার একটা বিষয় থাকে? এটা শাকিব খান কিন্তু নতুনত্ব নিয়ে আসে, বরাবরই নতুনত্ব নিয়ে আসে। উনি অনেক নতুন নায়িকাদের লঞ্চ করেন। এই যে বললেন যে ভারতের থেকে নায়িকা নিয়ে আসছে বা অন্য দেশ থেকেও। সম্প্রতি কিন্তু উনি আরেকটা ট্রেন্ড চালু করেছে, সেটা হচ্ছে টেলিভিশনের অভিনেত্রীরা ওনার সাথে কাজ করছে। হ্যাঁ, এটা একটা ভালো কথা। ছোট আপনি পর্দা একটা ভালো কথা বলেছেন। আগে কিন্তু আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা ছিল যে ছোট পর্দার যারা অভিনয় শিল্পী তারা আসলে বড় পর্দার জন্য নয়, বা সমালোচনা এটা হতো। প্রচলিত ছিল, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে মানে এবং টেলিভিশনে আমরা কিন্তু আপনার নিশোকে দিয়েও দেখেছি যে সেই ধারণা আসলে পাল্টে গিয়েছে। আসলে আরেকটা কথা, এখন কিন্তু ছোট পর্দা বড় বড় পর্দা পর্দা কিন্তু বলে সব নেই। কিন্তু আপনি নেই বলেই এবং চলে। সেই মেল বন্ধনটা কিন্তু তৈরি করেছে যে ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আমরা ছোট পর্দা বড় ওটা একটা পর্দা- বড় জায়গা আছে। তো এর সাথে যদি যুক্ত করতে চাই, এখন থেকে না, সেই 90 দশক থেকে যদি আমি ধরি, বাংলাদেশের আপনি যেটা বললেন যে ছোট পর্দা অভিনয় শিল্পীরা বড় পর্দায় কাজ করছে, বরাবরই করে এসছে। আপনি একজন হুমায়ুন ফরিদি আছেন, আপনি তাকে কিভাবে ডিফাইন করবেন? ছোট পর্দার আর্টিস্ট, বড় পর্দার আর্টিস্ট, নাকি মঞ্চের আর্টিস্ট? হুমায়ুন ফরিদি যখন যেখানে গিয়েছেন সেখানেই তিনি আলো ছড়িয়েছেন, এবং বাংলাদেশের বলবো যে অভিনয়ের বিশ্ববিদ্যালয় বলা হয় তাকে। একটা সিনেমার আসলে প্রধান চরিত্রে যারা থাকে, নায়ক বা নায়িকা, এটা যখন ছোট পর্দা থেকে যায় তখন কিন্তু একটু সমালোচনা হয় যে আসলে আমাদের দেশের কমার্শিয়াল মুভি যেটা বলি, আসলে এখন তো নানা ধরনের নানা জনরার মুভি হচ্ছে। দীর্ঘদিন কিন্তু কমার্শিয়াল বেস্ট, নায়ক নায়িকা বেস্ট যেটা দেখি আমরা সিনেমা একদম শুরু থেকেই, সেখানে হয়তো বা যারা টেলিভিশনে যারা কাজ করেন তারা একটু কিন্তু আপনি দেখবেন যে আমাদের নাটকের কিন্তু আগে ড্রয়িং রুমে যে বসে যে নাটক দেখার যে বিষয়টা ছিল, একটা ক্লাসিক একটা ভাইব ছিল তখন।
বা সিনেমা হলে যারা কাজ করতে একদম সিনেমার নায়িকায়, তারা কিন্তু অন্য কোথাও তাদেরকে দেখতে পাবেন না, শুধু সিনেমার পর্দা দিয়ে দেখতে হবে তাদেরকে টিকিট কেটে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারা সবাই অ্যাভেলেবল। আরেকটা বিষয় যদি আমরা বলি যে এখন কিন্তু বিজ্ঞাপন থেকে শুরু করে টিভিসি সব জায়গায় কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। যে জায়গাতে ছিল আসলে ছোট পর্দার নাটকের কথা বলছিলেন, আমাদের দেশে আপনি যে নাটক ইন্ডাস্ট্রিটা বাদে নাটকে তো অনেক নাটক হচ্ছে, অনেক আর্টিস্ট আসছে। আপনি চিন্তা করেন বাংলাদেশে কয়টা নায়িকা আছে এখন কাজ করার মতো? ফিটনেস বলি, অভিনয়ের জায়গা থেকে বলি, বা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে পরিবর্তনের জায়গা থেকে বলি, এবং সঙ্গে আমাদের তো নানা ধরনের গুঞ্জন লেগেই থাকে এক একজনের পিছনে, সেই জায়গাটা মুক্ত যদি বলি, কারণ একজন অভিনয় শিল্পী তো সব কিছু বিবেচনা করে একটা সিনেমাতে না হয়। যখন আপনি একজনকে একটা সিনেমাতে কাস্ট করবেন, তার পিছনে যদি নানা ধরনের গুঞ্জন থাকে, অপপ্রচার থাকে, তাহলে দর্শক তো সারাদিন সেগুলো নিয়েই পড়ে থাকবে। আসলে আলটিমেটলি আপনার সিনেমাটা নিয়েও ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো সময়। তো আপনি কাকে নেবেন? সেই জায়গা থেকে শাকিব খানের বিষয়ে যেটা হয়েছে, প্রতিনিয়ত তাকে নিয়ে তো গুঞ্জনের শেষ নেই। যে নায়িকার সঙ্গে কাজ করে সেই নায়িকার সাথেই গুঞ্জন শোনা যায়। আসলে সাকিব খানের তরফ থেকে কিন্তু এটা কোনো রিয়াকশন নাই, বা রিয়াকশন ওনার কাছ থেকে আসবে না। আমি এখানে একটা কথা বলি, যখন একজন মানুষ অনেক বড় হয়ে যায় তার কাছ থেকে কোনো কিছু রিয়াকশন আসে না। রিয়াকশন আসলে সেটা তাহলে তার মাপের হয় না। তাকে নিয়ে অনেক কিছু চারিপাশে ঘুরতে ফিরতে থাকে, এই জন্য তো তাকে তিনি সুপারস্টার বা তিনি মেগাস্টার স্টারডমের জায়গা মেইনটেইন করে। তাকে আপনি বছরে কয়টা ইভেন্টে পান আমাকে বলেন? তাকে তো আপনি বছরে কয়টা ইভেন্টে পান? আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে ঈদের আগে আমরা দেখেছি যে দমের যে সর্বশেষ প্রেস কনফারেন্সটা হয়েছিল, সেখানে নিশো একটা কথা বলেছিল যে এটা অনেক আলোচনায় এসেছিল, যে নাটক বাদ দিয়ে তার অনেক ইনকাম কমে গিয়েছে। এরপরেও কিন্তু তিনি এই সিনেমার জায়গাতেই আছেন, তিনি কিন্তু আবার ব্যাক করতে পারছেন না যে আবার নাটকে ফিরে যাবেন। তো এই জিনিসটা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি ইঙ্গিত দেয়? আমি যদি একটু বলতে চাই, যদি ওনাদের অনুমতি থাকে বিষয়টা নিয়ে, নিশোর যে কথাটা, আসলে তিনি তার ক্যারিয়ারে বলবো যে যদি 3টা পার্টে ভাগ করি, এখন যে পার্টে আছেন এটা বাদে বাকি 2টা পার্ট কিন্তু তিনি বিশেষ করে লাস্ট 8-10 বছরে তিনি যে পরিমাণ নাটক করেছেন, হিউজ নাটক করেছেন, এবং তিনি যে রেমুনেশন নেন, ঠিক আছে, সেই রেমুনেশন দিয়ে 2-1টা নাটকও হয়ে যাবে, মানে ফুল বাজেটের আসলে। তো সেই জায়গা থেকে তিনি সেই জায়গাটা ছেড়ে এসেছেন। তিনি একটা বার্তায় দিতে চেয়েছেন, আমার কাছে যেটা মনে হয়, যখন যেটা করব সেটা মনোযোগ দিয়ে করব, যেন পিছনের কোনো কাজ নিয়ে তার সামনের কাজগুলো বাধাগ্রস্ত না হয়। এবং তিনি লিড অ্যাক্টর বা লিড অ্যাক্টিং পজিশনে তিনি আছেন, এবং তাকে নিয়ে দেখেন আপনি নিশোর কয়টা সিনেমা দম রিলিজ করেছে? 3 নাম্বার সিনেমা। আপনি তাকে শাকিব খানের সঙ্গে তুলনা করছেন। শাকিব খানের অপোনেন্ট বানিয়ে, মানে আমাদের মিডিয়া যা ঈদের সিনেমার ক্ষেত্রে আপনি 5টা সিনেমা এসছে এবার ঈদে, আপনি কিন্তু শাকিব খানের অপোনেন্ট ভাবছেন, সিয়ামকেও ভাবছেন না, ভাবছেন আফরান নিশো। কারণ কি? তার ভিতরে সেই দম আছে, যেহেতু দম নিয়ে কথা বলছি আমরা, তার ভিতরে সে দম আছে, বা তিনি ইন্ডাস্ট্রিতে একটা সময় পার করে এসেছেন। যেমন শাকিব খান যদি তার ক্যারিয়ারের 20 বছর 25 বছর পার করে সিনেমা জগতে, তিনিও কিন্তু খুব একটা কম সময় পার করেন ইন্ডাস্ট্রিতে। যদি চলচ্চিত্রে তিনি নতুন, তিনি বারবার বলেন আমি চলচ্চিত্রে নিউ কামার, কিন্তু তার অভিনয়ের যে পরিপক্কতা সেটা কিন্তু নতুন না। তো তিনি জানেন, তিনি বোঝেন, বুঝেই তিনি কথা বলেন। এবং সেই জায়গাটা আমি শেষ করতে চাই এই জায়গা থেকে। তো সেই জায়গাতে নিশোর যেটা বলেন যে তিনি যে কথাটা বলেছেন, তিনি এখন সিনেমাই করতে চান। আসলে তার তো হচ্ছে হারানোর কিছু নাই, তিনি যা করবেন পাওয়ার জন্য করবেন। এবং তিনি সাথে একটা কথা বলেছেন লাস্ট প্রেস কনফারেন্সে, তিনি যে ধারা সিনেমা করতে চান বা যে ভিজুয়ালে সিনেমা করতে চান, সেই সিনেমা বা সেই ধারার সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ এর আগে কখনো দেখেনি। তিনি একটা ট্রেন্ডমার্ক সেট করে যেতে চান, যেন পরবর্তী প্রজন্ম এসে সেটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নানা ধরনের গল্প নিয়ে আমাদের এখানে কাজ করতে পারে। সে সাহসিকতার জায়গাটা মনে করবো যে আফরান নিশো দেখিয়েছে। এবং আরেকটা জিনিস যদি একটু অ্যাড করি, যে আফরান নিশো যখন ছোট পর্দায় কিংবা নাটকে যখন কাজ করতো, সে কিন্তু আমরা বলতে পারি যে নাটক ইন্ডাস্ট্রি কিন্তু দাপিয়ে বেরিয়েছে। যখন টপে থাকা অবস্থায় তিনি কিন্তু চলে এসেছে, এমন না যে তার যে বাজার ছিল কমে গেছে, সে নাটক ছেড়ে দিচ্ছে, এমন কিন্তু না। তো যখন তার মার্কেট তুঙ্গে একদম টপ লেভেলে, তখন সে নাটক থেকে সরে গেছে। আরেকটা কথা বলছিল যে শুভ বলছিল যে আফরান নিশো কয়টা সিনেমা করছে এখন পর্যন্ত? 3টা। সে জায়গায় যদি সাকিব খানের কথা বলি, যদি কম হলেও 3 থেকে 400 সিনেমা। কিন্তু এর মধ্যে আমরা একই ধাঁচের ছবি অনেকগুলো দেখেছি একটা লম্বা সময়। আমার যে কথাটা ছিল, যে আমি যেটা বলতে চাচ্ছি যে আফরান নিশো 3টা সিনেমা করে আমরা এখন তার সাথে সাকিব ভাইয়ের সাথে কম্পেয়ার করি। সাকিব ভাইয়ের সাথে দর্শকের গালাগালিও কিন্তু খেতে হয় যখন আপনি একটা জিনিস দেখবেন। আমি শুধু যুক্ত করতে চাই জাকিরের সাথে, যে সমালোচনা যে জায়গাটা সোশ্যাল মিডিয়াতে তো বেশি হয়। আপনি দেখবেন বাইরের দেশে শাহরুখ খান হোক, সালমান খান হোক বা আমির খান হোক, কিংবা কলকাতা ইন্ডাস্ট্রিতে যদি দেব হোক বা জিৎ হোক, তাদের যে ভক্তকুল, এদেরকে নিয়ে কিন্তু নানা ধরনের কম্পিটিশন চলে, যুদ্ধ চলে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশে আপনি দেখেন কার সাথে যুদ্ধ হয়? শাকিব খান কিছু বলেন না, ঠিক আছে, কিন্তু
বাকিরা যদি মাঝে মধ্যে কথা বলেন, এই নিশোকে নিয়ে কিন্তু শাকিব খানের অপোনেন্ট ভাবা হয়। আমরা সুরঙ্গ যদি দেখি, কিংবা তারপরে দাগিতে গত ঈদে যদি বা আমরা তাণ্ডবে তাদের যে ক্লারিশটা ছিল, তাণ্ডবে তো নানা ধরনের গুঞ্জন ছিল আসলে, একসঙ্গে তারা স্ক্রিন শেয়ার করবেন না, একসঙ্গে কেন আফরান নিশো শাকিব খানের সিনেমায় দেখবে, ভক্তরা অনেক ধরনের পাগলামি এমনও কথা করেছে। গেছে যে এক তো রাস্তাতে দুজন যায় না। মানে আলোচনা সমালোচনা যদি বলি, নিশ্চয় কিন্তু 3 নম্বর সিনেমাতে এসে বা 2 নম্বর সিনেমাতে এসে বা 1 নম্বর সুরঙ্গতে এসেও কিন্তু তিনি শাকিব খানকে কম্পিট করছেন, এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। অনেকে সেটা ভাবছেন এবং শাকিব খানের অপোনেন্ট ভাবারও অনেক সময় ট্রাই করছেন যে তাকে দিয়ে তার পিছনে লগ্নি করলে আসলে সেই ব্যবসাটা আমি তুলে নিয়ে আসতে পারবো। সবকিছু মিলে আসলে সেই জায়গাটা তিনি ক্রিয়েট করে ফেলেছেন একটা বা 2টা সিনেমা দিয়েই। আচ্ছা, আমরা কিন্তু একটা লম্বা সময় দেখেছি যে ঈদের সিনেমা আসলে শাকিব খানই দাপিয়ে বেরিয়েছেন, যে অন্য কোনো নায়ক, মানে ঈদ সিনেমা মানে শাকিব খান। তো এখন বর্তমানে দাঁড়িয়ে মানে কি মনে হয় যে আমরা এই জায়গা থেকে কতটা বের হয়ে আসতে না, পেরেছি? অনেকটা গেল বের ঈদে হয়ে গেছি গেলে যদি আমি আমরা যদি বলি। বলি, হ্যাঁ গেল ঈদে কিন্তু এটা মানে ভুল প্রমাণিত হয়েছে উৎসব সিনেমাটা। দর্শকদের মানে স্বাদ বদলেছে, তাদের পছন্দ বদলেছে। শাকিব খান তো দেশের সুপারস্টার, তার অনেক অডিয়েন্স, অনেক তার মানে ফ্যান ফলোয়ার্স, সেই ক্ষেত্রে তার সিনেমার হাইপটাও থাকে একটু বেশি, সবার প্রত্যাশাও বেশি থাকে। পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো কিন্তু একবারে খারাপ যায় তা না। এর আগে কিন্তু সিয়ামের জঙ্গলি, আফরান নিশো যে আসছে, তার 2টো সিনেমা দুটোই কিন্তু সুপারহিট হয়েছে। না, আরেকটু যদি বলি যে যেটা বলছিলেন আপনি যে বাকি সিনেমা সাকিব ভাইয়ের বাদে, যদি আফরান নিশোর কথা তো বললাম তখন, এর বাইরে যদি বলি যে উৎসব, গত বছর আপনি একটা সিনেমা দেখেন যে ঈদ চলে যাওয়ার প্রায় 2 মাস 3 মাস পরেও কিন্তু মানুষ চলছে, হলে বাইরেও এই আসলে সিনেমাটা দেখছে। কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা দেখেন, ঈদের 10 দিন পরে কিংবা 20 দিন পরে এই সিনেমা কিন্তু আর হলে দর্শক টানতে পারে না, কিন্তু উৎসব কিন্তু বিভিন্ন উৎসবেও কিন্তু দর্শক টানছে। এই বছর যদি আমরা বলি যে একটু পারিবারিক সিনেমা, যেটা বলতেছি প্রেসার কুকার, সিনেমা আসছে। আচ্ছা, আমরা একটু শর্ট করবো, আমরা হচ্ছে প্রেশার কুকারের রাক্ষস নিয়ে একটু কথা বলবো। রাক্ষসে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম আহমেদকে একটা ভিন্ন রূপে আমরা কখনো কিন্তু মানে এরকম একটা হিংস্র ভাবে কিন্তু আমরা কখনো দেখিনি। আবার অনেকে এটার সাথে শাকিব খানের একটা বিগত বছরের ছবির একটা কানেকশন খুঁজে বের করছে। আমি যদি একটু এটার সাথে একটু যুক্ত করতে চাই, যেটা বললেন আসলে সিয়াম আহমেদের রাক্ষস। সিয়াম আহমেদ যখন নাটক করেছেন, তিনি কিন্তু তখন নাটকটাই করেছেন। নিশোর কথা বলছিলেন যে কেন তিনি নাটক ছেড়ে, তিনি কিন্তু এখন নাটক করেন না, তিনি কিন্তু ফুললি কমার্শিয়াল সিনেমার দিকে মনোযোগ দিচ্ছেন। বছরে যে একটা কাজও করেন, সিনেমার কাজই করেন, চিত্রনায়ক হিসেবে আছেন তিনি। কিন্তু তিনিও কিন্তু সেই ছোট পর্দা থেকে তাকে আমরা পেয়েছি। সিয়াম আহমেদ যখন ইন্ডাস্ট্রিতে আসে, তখন তাকে লাভার বয় বলা হতো, যে শাকিব খানের মতোই, যে শাকিব খান যখন এসেছিল তিনিও কিন্তু প্রেমের ছবি বা হচ্ছে রোমান্টিক ঘটনার ছবি তিনি বেশি করতেন। অ্যাকশন, রোমান্টিকের ভিতরে অ্যাকশনটা পেশ করতো। তিনি যখন আসলেন পোড়া মন দিয়ে, সেটা একটা প্রেমের ছবি ছিল। তারপরে যদি পলিটিক্যাল ঘটনার ছবি করেছেন তিনি বেশ কয়েকটা, দহন করেছেন। এরপরে যদি একে একে ফাগুন হাওয়া করেছেন, ভাষা আন্দোলন, একটা প্রেক্ষাপট নিয়ে তিনি কিন্তু তার সিনেমার বৈচিত্র্যতা ছিল, কিন্তু তার ভিতরে একটা ওই যে লাভার বয় টাইপের বা রোমান্টিক না, মানুষের মধ্যে তার ভিতরে একটা রোমান্টিক বিষয় ছিল, তাকে আমরা হয়তো রোমান্টিক সিজন পাচ্ছি। এটা করেছে যেমন রায়হান রাফির সঙ্গে সিয়ামের এখানে খুব একটা দারুণ একটা জুটি। আমরা প্রথম সিনেমা থেকে তাদের একটা জুটি। রায়হান রাফিরও বড় পর্দায় প্রথম ছবি ছিল হচ্ছে পোড়ামন 2, সিয়াম আহমেদ ঠিক একই। তো তাদের ভিতরে সেই কম্বিনেশনটা থাকে। আর রায়হান রাফি তো ভাই যেটা বললো হিট মেশিন, তিনি অনেক কিছু বোঝেন। এই সময় যারা চলচ্চিত্র বোদ্ধা বলবো বা চলচ্চিত্র নিয়ে ভাবেন, বৈশ্বিক চলচ্চিত্রের সঙ্গে টেক্কা দিতে পারেন, রায়হান রাফি বলবো ওয়ান অফ দেম। মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি সিনেমাটাই বোঝেন, সিনেমার কমার্শিয়াল ভ্যালুটা, কি করলে সিনেমার মার্কেটটা বড় হবে, কোন ধরনের গল্প কখন নিয়ে আসতে হবে, ওটিটি হোক কিংবা যে কোনো জায়গায় হোক না কেন, তিনি এটা খুব ভালো বোঝেন। সেই জায়গা থেকে যখন, এবং তিনি যখন শাকিব খানকে নিয়ে সিনেমা করলেন, আপনি দেখবেন যে যাদেরকে নিয়ে সিনেমা করেছেন তিনি 2টা করে সিনেমা করার ট্রাই করেন। তিনি নিজেও বলেন যে আমি সবসময় 2টো করে সিনেমা পরপর করার চেষ্টা করি। যে তুফান আমরা দেখেছি, তাণ্ডব আমরা দেখেছি। তাণ্ডবের পর আপনিও চাইবেন না যে আমি শাকিব খানের সাথে তো রায়হান রাফির সিনেমা দেখলামই আসলে, এবার অন্য কাউকে নিয়ে কাজ করুক না কেন, তাহলে তো রায়হান রাফির সেই সক্রিয়তাটা থাকে না, তিনি যে রায়হান রাফি। তো সেই জায়গা থেকে বলবো যে নতুন যে সংযোজন, তিনি তাণ্ডব থেকে 2টা গল্প বের করেছেন, সিয়াম আহমেদকে এখানে ইনক্লুড করেছেন এবং নিশোকে ইনক্লুড করে সুরঙ্গ 2-এর একটা আবহাওয়া দিয়েছেন। এবং যে চরিত্রটা সিয়াম আহমেদ করেছিলেন, আমরা কেউ কল্পনা করতে পারি না সিয়ামকে আমরা এইভাবে দেখতে পাবো। হয়তোবা সেই লুকে ধরা দেওয়ার কারণেই হয়তোবা মেহেদী হাসান হৃদয় সাহস করেছেন তাকে নিয়ে রাক্ষসের মতো সিনেমা বানানোর। এটাও বলবো যে একটা ট্রেডমার্ক। আর আরেকটা বিষয়, মেহেদী হাসান হৃদয় কিন্তু আমরা সবাই জানি যে অ্যাকশন গড়ানো সিনেমা কিন্তু বেশি করে। তো সেই জায়গা থেকে সিয়াম আহমেদকে কিন্তু সেইভাবে সে উপস্থাপন করার চেষ্টা করেছে। এখানে আমি একটু যুক্ত করতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে কয়েকজন নায়ক আছে, আসলে আপনি যদি এই ধরনের সিনেমা করাতে চান, নিশ্চয়ই আপনি এই ধরনের সিনেমা করাতে পারবেন। তিনি যে ধরনের, তিনি তো এই ধরনের স্ক্রিপ্টই নেবেন না,
তিনি যে ধরনের গল্প পছন্দ করেন, আমি যেটা মনে করি তাকে, আমি যতটুকু বুঝি আর কি, তিনি তো এই ধরনের গল্প নেবেন, তিনি জীবন বোধের বা জীবনের গল্প বলতে পারেন এইসব ধরনের নেবেন। আপনি যখন প্রিন্সের যখন ফার্স্ট লুক দেখলেন, কি মনে হয়েছে? সেই আগের শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, তুফানে দেখেছি যেমন, তাণ্ডবে দেখেছি যেমন, সে প্রিন্স তো একই রকম দেখতে পাচ্ছি, ভিন্নতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বরবাদে সে একই রকম এক কাছাকাছি ধারারে দেখতে পাচ্ছি, যদিও গ্যাংস্টার লুক সব এক একটা পোস্ট। সময় স্বল্পতার জন্য আমি একটু শর্ট করব, হ্যাঁ জাস্ট শেষ করতে, রাক্ষসটা যেটা বলছিলেন, রাক্ষস দিয়েও কিন্তু আপনি যখন প্রথমবার সিয়াম আহমেদ আসে, প্রশংসা হয়েছে ওনার লুকের বা ওনাকে নিয়ে ভাবা যায়, কিন্তু একই সঙ্গে অনুকরণের জায়গা রয়েছে। কেউ বলছে হচ্ছে বরবাদের থেকে একটু এগিয়ে রাখার জন্য সংযোজনের কথা আপনি বলছিলেন, যে এটা কোনো ইউনিভার্স হতে যাচ্ছে কিনা সামনে, যে বরবাদের সাথে কোনো রাক্ষসের কানেকশন হতে যাচ্ছে। অনেকে বলছে যে রণবীর কাপুরের অ্যানিমেলে যে বিষয়টা ছিল সেটাও মানে সমালোচনার জায়গা থেকে রোমান্টিকের যে জায়গাটা ছিল সেটাও কপি করার চেষ্টা করছেন। আসলে এই ধরনের সিনেমা, আমাদের নেগেটিভ একটা মার্কেটিং তো অবশ্যই আছে, আমাদের নির্মাতারাও এখন বুঝে গেছেন যে নেগেটিভ মার্কেটিং করতে পারলে সেটা আমাদের জন্য আরো বেশি জায়গা, তো এই ধরনের সমালোচনা হয় সেটাও তারা বুঝে শুনে আসলে এই ধরনের দৃশ্যও অনেক সময় রাখেন, টিজার ট্রেলার অনেক সময় সিনেমার সাথে মিল পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে বলবো রাক্ষস নিঃসন্দেহে একটা ভালো প্রজেক্ট। এই প্রজেক্টটা যদি দর্শকরা দেখছেন, যদি ভালোভাবে সাকসেসফুলি হয়, নিঃসন্দেহে আরো বড় বড় সিনেমা আসবে। আর সিয়াম আহমেদের ক্যারিয়ারের জন্য বলবো যে, কারণ পরবর্তী আমাদের কমার্শিয়াল নায়ক তো নেই বললেই চলে, আসলে সেখানে বলবো একটা নতুন সংযোজন হতে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যে ঈদের সিনেমা নিয়ে, আমরা আড্ডা দিচ্ছিলাম যে কেমন হলো আসলে এবারের ঈদের সিনেমা। সামনে আবার আমরা নতুন কিছু নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সিনেমার সাথেই থাকুন।